সরকারি এমএন একাডেমি মডেল স্কুল নগরকান্দা ফরিদপুর এর ভার্চুয়াল ক্লাস থেকে আমি গোলাম কিবরিয়া আজকের পাঠ উপস্থাপনা করছি। আজকের শ্রেণী দশম ভোকেশনাল, বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেড 2 দ্বিতীয় পত্র, অধ্যায় 4 সেলের সংযোগ। আজ আমরা সেলের সংযোগ থেকে আলোচনা করব। প্রিয় ভোকেশনাল শিক্ষাক্রমের আগামী দিনের কারিগরেরা, তোমরা তোমাদের বিষয়টি খুব ভালো করে অনুধাবন করার চেষ্টা করবে। আমরা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করলেও ব্যবহারিক জ্ঞানের জন্য আমাদের এই তত্ত্বীয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলের সংযোগ। চতুর্থ অধ্যায়ের এই বিষয়টি তোমরা পাবে। ডিসি বিদ্যুৎ সরবরাহের জন্য সেল একটি গুরুত্বপূর্ণ উৎস। বেশিরভাগ ডিসি বিদ্যুৎই আমরা এই সেল থেকে পেয়ে থাকি, কিন্তু সমস্যা হলো সেলে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা একটি নির্দিষ্ট মাত্রা। আমাদের চাহিদা মোতাবেক এই বিদ্যুৎ শক্তিকে বৃদ্ধি করার জন্য কতগুলো সেলকে বিভিন্নভাবে সংযোগ করা হয়, আর আমরা এই অধ্যায়ে এই সংযোগগুলোর বিষয় নিয়েই আলোচনা করব। অনেক ক্ষেত্রেই বৈদ্যুতিক সিস্টেমে ভোল্টেজ ও কারেন্টের পরিমাণ বৃদ্ধি করার কতগুলো বা প্রয়োজনীয় সংখ্যক সেলকে নিয়ম অনুযায়ী সংযোগ করার প্রয়োজন হয়। এই সংযোগটি হচ্ছে সেলের সংযোগ। অর্থাৎ ভোল্টেজ বা কারেন্ট বা উভয়কেই বৃদ্ধি করার জন্য যখন কতগুলো সেলকে নিয়ম অনুযায়ী একত্রে সংযোগ করা হয় তখন সেই সংযোগকে বলা হয় সেলের সংযোগ। আর এই সংযুক্ত সেলগুলোকে একসঙ্গে বলা হয়, বা সেলের এইরূপ সংযোগকে একত্রে বলা হয় ব্যাটারি। তাহলে ব্যাটারি হচ্ছে একগুচ্ছ সেলের সংযোগ। সেলের সংযোগ 3 রকমের হতে পারে। এই সংযোগগুলো হচ্ছে সিরিজ সংযোগ, প্যারালাল সংযোগ এবং সিরিজ প্যারালাল সংযোগ। সেলের সংযোগের প্রয়োজনীয়তা, আমরা কেন এই সেলকে সংযোগ করব? আমাদের সেলগুলোতে বাজারে স্বাভাবিকভাবে যে সেলগুলো পাওয়া যায়, এই সেলগুলো একটি নির্ধারিত ভোল্টেজ এবং কারেন্টের হয়ে থাকে। যেমন ধরো, আমরা যে ড্রাই সেল ব্যবহার করি, আমাদের বিশেষ করে আমাদের রিমোট থেকে শুরু করে টর্চ লাইট বিভিন্ন জায়গায় যে ড্রাই সেল ব্যবহার করি, প্রতিটি ড্রাই সেলের ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট। আবার যে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি সেল আছে, নিকেল ক্যাডমিয়াম সেল, এই প্রতিটি নিকেল ক্যাডমিয়াম সেলের বিভব হচ্ছে 1.4 ভোল্ট। লিড অ্যাসিড সেল, তার প্রতিটি সেলের বিভব হচ্ছে 2 ভোল্ট। এই যে 2 ভোল্ট, 1.5 ভোল্ট বা 1.4 ভোল্ট, এই ভোল্টটি আমাদের যে সমস্ত ইলেকট্রনিক বা বিভিন্ন যন্ত্রপাতি আমরা পরিচালনা করি তার জন্য যথেষ্ট নয়। এবং আমাদের যে রিমোট কন্ট্রোলার, আমরা যেটা দিয়ে টেলিভিশন, ক্লাসরুমে আমাদের যে প্রজেক্টরকে কন্ট্রোল করার জন্য যে রিমোট কন্ট্রোলটি ব্যবহার করছি, এর সবগুলোর মধ্যেই 2-3 ভোল্টের প্রয়োজন পড়ে, কিন্তু একটা ড্রাই সেল মাত্র 1.5 ভোল্ট। তাহলে এইখানে এই 3 ভোল্ট প্রাপ্তির জন্য আমাদেরকে যা করতে হচ্ছে তা হলো 2টি সেলকে সিরিজে সংযোগ করতে হচ্ছে। 2টি সেলকে আমরা সিরিজে সংযোগ করে এই 3 ভোল্ট পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে যখন আমাদের কারেন্ট মান বৃদ্ধি করার প্রয়োজন পড়ে
তখন আমরা দুটো সেল বা সেলগুলোকে প্যারালাল সংযোগ করে এই কারেন্ট মানকে বাড়িয়ে দিতে পারি। তাহলে আমরা যে কাঙ্ক্ষিত ভোল্টেজ বা কারেন্ট এটা প্রাপ্তির জন্য আমাদের বিভিন্ন রকমের সংযোগ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত ভোল্টেজটা আমরা বা কারেন্টটা আমরা পেতে পারি। এই নির্ধারিত মানের কারেন্ট বা ভোল্টেজ প্রাপ্তির জন্যই সেলকে সংযোগ করা হয়। ভোল্টেজ বৃদ্ধির জন্য আমরা সেলকে সিরিজে সংযোগ করছি, আবার কারেন্ট বৃদ্ধির জন্য সেলকে প্যারালালে সংযোগ করছি, বা উভয়টি বৃদ্ধি করার জন্য আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সিরিজ প্যারালাল সংযোগও করে থাকি। তাহলে সেলের সংযোগের উদ্দেশ্য হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ এটা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি করা। আমাদের এই ইলেকট্রনিক সামগ্রী যেগুলো আছে এগুলো পরিচালনার জন্য যে নির্ধারিত ভোল্টেজ প্রয়োজন, এই ভোল্টেজ প্রাপ্তির জন্য বা এই কারেন্ট প্রাপ্তির জন্য সেলের সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিম্ন ভোল্টেজ দিয়ে তো আমাদের ওইসব ডিভাইস কাজ করবে না, তাই না? এই জন্যই আমাদেরকে এই সংযোগ করতে হয়। সেলের আমরা সংযোগ এর আগে জেনেছি প্রকারভেদ: সিরিজ সংযোগ, প্যারালাল সংযোগ, সিরিজ প্যারালাল সংযোগ বা মিশ্র সংযোগ। আমরা এবার সিরিজ সংযোগ নিয়ে আলোচনা করব। সিরিজ সংযোগ, তোমরা চিত্রটিকে লক্ষ্য করো। এখানে 4টি সেল ব্যবহার করা হয়েছে। প্রথম সেলটি ঋণাত্মক প্রান্ত চলে গিয়েছে দ্বিতীয় সেলের ধনাত্মক প্রান্তে, দ্বিতীয় সেলের ঋণাত্মক প্রান্ত থেকে তৃতীয় সেলের ধনাত্মক প্রান্তে, তৃতীয় সেলের ঋণাত্মক প্রান্ত থেকে চতুর্থ সেলের ধনাত্মক প্রান্তে, এবং প্রথম সেলটির যে ধনাত্মক প্রান্ত ছিল সেটি থেকে এখন যে সংযোগ হয়েছে, যে গ্রুপ হয়েছে, এই গ্রুপিংয়ের ধনাত্মক প্রান্ত হিসাবে প্রথম সেলের ধনাত্মক প্রান্ত এবং চতুর্থ সেলের ঋণাত্মক প্রান্ত থেকে যে আউটপুটটি বেরিয়েছে সেটি ওই গ্রুপের ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করছে। আমরা এই ড্রাই সেলগুলো কিন্তু খুব সহজেই সিরিজ সংযুক্ত করতে পারি। এবারে চিত্রটি দেখো, এখানে 3টি সেল ব্যবহার করা হয়েছে, একটির পিছনে আরেকটিকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। কারণ তোমরা জানো ড্রাই সেলের যে পিছনের প্রান্ত অর্থাৎ খোল যেটি থাকে সেই পিছনের অংশে ঋণাত্মক প্রান্ত হিসাবে কাজ করে, আর পিতলের যে টুপি পরানো থাকে ওই উপরের অংশে কার্বন দণ্ডের সঙ্গে সেটি ধনাত্মক প্রান্ত হিসাবে কাজ করে। আর এই সেলগুলোকে দেখো, ঠিক একটি ধনাত্মক প্রান্ত, প্রথমটি যে ঋণাত্মক প্রান্তের সঙ্গে দ্বিতীয়টি ধনাত্মক প্রান্ত, তৃতীয়টি ঋণাত্মক প্রান্ত, তৃতীয়টি ধনাত্মক প্রান্ত, এভাবে সংযোগ করা হয়েছে। আমরা যদি এবার ওই প্রথম সেলের ধনাত্মক প্রান্ত আর দ্বিতীয় সেলের ঋণাত্মক প্রান্তে কোনো ভোল্টমিটার জুড়ে দিই, তাহলে এই সার্কিটের মোট ভোল্টেজ পাবো। তিনটি সেল মিলে যে ভোল্ট হবে সেই ভোল্টটি আমরা সেখানে পাবো। আর এভাবেই সেলের সিরিজ সংযোগ করা হয়। সেলের সিরিজ সংযোগ আমরা কেন করব, বা সিরিজ সেল সংযোগের প্রয়োজনীয়তা তোমাদেরকে আগেই বলেছি। সিরিজ সংযোগের ক্ষেত্রে ভোল্টেজ বৃদ্ধি পায়। সিরিজ সংযোগে এই ভোল্টেজ কিভাবে বৃদ্ধি পায়? সিরিজ সংযোগে সংযুক্ত সেলগুলো ভোল্টেজ সরাসরি যোগ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এই যে 4টা সেল সংযোগ করেছি, প্রতিটার ভোল্ট 1.5 ভোল্ট। 1.5 ভোল্টের জন্য এখানে মোট ভোল্টেজ দাঁড়াবে 1.5 প্লাস 1.5 প্লাস 1.5 প্লাস 1.5, এবার 4টি 1.5, যেটি 6 ভোল্ট। সিরিজ সংযোগের ক্ষেত্রে এই সুবিধাটি আমরা পাই, ভোল্টেজ মোট সরাসরি যোগ হয়ে যায়। অর্থাৎ যেখানে 3 ভোল্ট দরকার সেখানে আমরা 2টি সেলকে সংযুক্ত করেই আমরা সেখানে 3 ভোল্ট পেয়ে যাব। সিরিজ সংযোগে মোট ভোল্টেজের পরিমাণ
সংযুক্ত সেলগুলোর ভোল্টেজের যোগফলের সমষ্টির সমান হয়। সিরিজ সংযোগে কারেন্ট ক্যাপাসিটি একই থাকে, অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট প্রতিটি সেলের কারেন্টের সমান হয়। অর্থাৎ প্রতিটি সেলে একই কারেন্ট থাকে এবং সার্কিটেও ওই একই কারেন্ট থাকবে। তোমরা এবার চিত্রটি লক্ষ্য করো। চিত্রে n সংখ্যক সেলকে সিরিজে গ্রুপিং করা হয়েছে। এখানে যদি প্রতিটি সেলের ইএমএফ ই, প্রতিটি সেলের আভ্যন্তরীণ রোধ স্মল আর, সংযুক্ত লোডের রোধ ক্যাপিটাল আর, সংযুক্ত সেল সংখ্যা এন হয়, তাহলে সিরিজে সংযুক্ত সেলের মোট ইএমএফ হবে এনই। এন হচ্ছে সেল সংখ্যা, ই হচ্ছে প্রতিটি সেলের ইএমএফ। বর্তনীর মোট আভ্যন্তরীণ রোধ হবে এন স্মল আর, এন হচ্ছে সেল সংখ্যা আর প্রতিটি সেলের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, এ কারণে এন ইন্টু স্মল আর এন আর। বর্তনীর মোট রোধ হবে বর্তনীতে সংযুক্ত লোডের মান, যে রোধের মান যেটি আর ক্যাপিটাল আর, এবং বর্তনীতে সংযুক্ত সেল সমূহের মোট রোধ সেটি হচ্ছে এন স্মল আর। সুতরাং বর্তনীর মোট রোধ ক্যাপিটাল আর প্লাস এন ইন্টু স্মল আর। বর্তনীতে প্রবাহিত কারেন্ট আই সমান সমান মোট ইএমএফ বাই মোট রোধ। আমরা মোট ইএমএফ পেয়েছি এনই, সিরিজে সংযুক্ত সেল সমূহের মোট ইএমএফ এনই, আর এই সার্কিটের মোট রোধ পেয়েছি ক্যাপিটাল আর প্লাস এন আর। অর্থাৎ বর্তনীতে প্রবাহিত কারেন্ট আই সমান সমান এনই বাই ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। আমরা এভাবে সার্কিটের মোট কারেন্ট নির্ণয় করতে পারি। তোমরা এবার এই সার্কিট চিত্রটি লক্ষ্য করো। 1.5 ভোল্ট এরকম 4টা সেল আমরা যদি সিরিজে সংযোগ করি তাহলে কি হবে? মোট ইএমএফ আমরা কত পাবো? প্রতিটি সেলের ইএমএফ হচ্ছে 1.5। তাহলে এই ক্ষেত্রে আমরা মোট ভোল্টেজ পাবো 1.5 প্লাস 1.5 প্লাস 1.5 প্লাস 1.5, 4 আর 2 6 ভোল্ট। মোট 6 ভোল্ট ইএমএফ আমরা এখান থেকে পাবো। অর্থাৎ ওই যে ব্যাটারি তৈরি হবে, সেলগুলোর সংযোগে যে ব্যাটারি হবে তার রেটিং হবে 6 ভোল্ট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের জন্য একটি কুইজ রেখে যাচ্ছি। তোমরা এই কুইজটির উত্তর আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে তোমাদের উত্তরগুলো লিখে দিবে। সেটি হচ্ছে, কোনো সেলের সিরিজ সংযোগ থেকে আমরা 9 ভোল্ট পেতে চাই। কতগুলো? প্রতিটা সেলের ইএমএফ হচ্ছে 1.5 ভোল্ট। আমাদের এই 9 ভোল্ট পেতে হলে কয়টি সেলকে আমাদের সিরিজে সংযোগ করতে হবে? খুব সহজ উত্তর, তোমরা সবাই পারবে, আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে জেনেছি কিভাবে সেলের সিরিজ সংযোগে কারেন্ট নির্ণয় করতে হয়। আমরা সমীকরণটি কিভাবে বের করতে হয় সেটি জেনেছি। এখন আমরা একটু বাস্তব সমস্যায় যাব। আমি তোমাদের সামনে একটি বাস্তব সমস্যা তুলে ধরছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে এই সমস্যাটি সমাধানের চেষ্টা করো এবং অনুরূপ সমস্যা খুঁজে নিয়ে সেখান থেকে তোমরা সমাধান বের করো। তোমাদের বইতে অনুরূপ সমস্যা পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো। চিত্রে 2 ভোল্টের 4টি সেল সিরিজে সংযোগ করা আছে। প্রতিটি সেলের ইএমএফ হচ্ছে 2 ভোল্ট। প্রতিটা সেলের যে আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, এই আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স স্মল আর এর মান হচ্ছে 0.05 ওহম। 0.05 ওহম। প্রতিটা সেলের একই ইএমএফ এবং একই আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বলে আমি একটি সেল উল্লেখ করেছি চিত্রে। একটি সেলের মধ্যে বিষয়টি লিখেছি।
এই সংযোগে যে একটি রেজিস্ট্যান্স সংযুক্ত করা আছে, লোড সংযুক্ত করা আছে, এই লোডের যে রেজিস্ট্যান্স তার মান হচ্ছে 5 ওহম। আমাদেরকে এই সেলের কারেন্ট মানকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কোন সমীকরণটি ব্যবহার করব? তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছ যে আমরা একটু আগেই আমরা কারেন্ট মান নির্ণয়ের জন্য যে সমীকরণটি পেয়েছিলাম, সেখানে পেয়েছিলাম যে সিরিজ সংযোগে লোডে প্রবাহিত কারেন্ট I = NE বাই ক্যাপিটাল R প্লাস N ইন্টু স্মল r। আমরা যে সার্কিট চিত্র দেখতে পাচ্ছি সে অনুযায়ী প্রতিটি সেলের EMF ক্যাপিটাল E 2 ভোল্ট, প্রতিটি সেলের আভ্যন্তরীণ রোধ স্মল r এর মান 0.05 ওহম। এই সার্কিটে সংযুক্ত রোধ ক্যাপিটাল R এর মান 5 ওহম। সার্কিটটিতে 4টি সেল সংযুক্ত আছে, অর্থাৎ N এর সমান 4। আমাদেরকে এই সার্কিটের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হবে। আমরা জানি লোডে প্রবাহিত কারেন্ট I = NE বাই R প্লাস NR। এখানে N 4, সেল সংখ্যা 4টি, E প্রতি সেলের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স এর মান হচ্ছে 2 ভোল্ট। সুতরাং আমরা NE এর স্থলে লিখতে পারি 4 × 2। ক্যাপিটাল R হচ্ছে সার্কিটের লোড রেজিস্ট্যান্স, যার মান 5 ওহম। সুতরাং আমরা সেখানে 5 লিখতে পারি ক্যাপিটাল R এর স্থলে, প্লাস স্মল r হচ্ছে সেলের আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, এবং সেল সংখ্যা N 4। সুতরাং NR এর স্থলে আমরা লিখতে পারি 4 × 0.05। আমরা এখানে সমাধান করে পাই 4 × 8 ডিভাইডেড বাই 5 প্লাস 4 × 0.5 সমান 0.2। তাহলে আমরা সেখানে পাচ্ছি 8/5.2 ইকুয়াল টু 1.538 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই সার্কিটে 1.538 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যা আলোচনা করলাম তার যদি আমরা একটু সামারিটা নিই, তাহলে আমরা আজকে কী কী জেনেছি। আমরা জেনেছি সেলের সংযোগ কি, সেলের সংযোগ কেন করে, সেলের সংযোগ কত রকমের, কি। এরপরে আমরা জেনেছি সিরিজ সংযোগ সম্পর্কে, সিরিজ সংযোগ কি, সিরিজ সংযোগ কেন করা হয় বা কোথায় করা হয়। এরপরে আমরা পেয়েছি সিরিজ সংযোগে মোট EMF কীভাবে নির্ণয় করে এবং সিরিজ সংযোগে কারেন্ট কিভাবে নির্ণয় করা যায়, এবং এই বিষয়ে আমরা 2টি সমস্যাও সমাধান করেছি। তোমরা অনুরূপ সমস্যার সমাধান করবে এবং এই পাঠটি বই থেকে বারে বারে একটু দেখবে, আর ভিডিওটিও একটু দেখবে, বারবার দেখবে, প্রয়োজন হলে টেনে টেনে দেখবে। আর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, ফোনের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। করোনার মধ্যে তোমাদের অন্য কোনো উপায় দরকার নেই, ফোন বা মেসেঞ্জার যেভাবে হোক তোমরা যোগাযোগ করবে। তাহলে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর তোমাদেরকে যে কাজটি করতে দিয়েছি কাজটি অবশ্যই করবে, তাহলে তোমার অংশগ্রহণ বাড়বে এবং তুমি পাঠের সমস্যা চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অবশ্যই ঘরে থাকবে, ভালো থাকবে এবং মাস্ক ব্যবহার করবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।